মিটফোর্ডে সোহাগ হত্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ, সারা দেশে আজ থেকেই চিরুনি অভিযানের ঘোষণা। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চলছে, অভিযোগ ফখরুলের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত বলে দাবি। স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে জরুরি অবস্থায় সম্মতি বিএনপির, এ মাসেই সনদ তৈরির আশায় কমিশন। একটি দল সংস্কার নয় ভোট নিয়ে অস্থির, বলছে এনসিপি। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে সোহাগ হত্যায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর লালবাগ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে এ ঘটনায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে নিহতের বোন 19 জনের বিরুদ্ধে মামলা করেন। হত্যাকাণ্ড কিভাবে ঘটিল এবং কারা কারা আসামি হবে এ বিষয়ে একটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি প্রার্থনা করেছি। সন্ত্রাসীদের ধরতে এবার সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা অনুষ্ঠিত হয়। এতে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে রোববার থেকে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধ কমিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতির ভবিষ্যৎ। তিনি বিএনপি চেয়ারপারসনের মতোই আপোষহীন, কিন্তু তাকে এবং বিএনপিকে নিয়ে
নানা অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু এরপরও দলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন, যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না, কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধহয় কিছুটা খাটো করা হয়, তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদেরকে একটু ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন, নাহলে আসতে পারতেন না। রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাংবিধানিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে জরুরি অবস্থা জারিতে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। জরুরি অবস্থা জারিতে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের অপব্যবহারের সুযোগ ছিল বলে মত বিএনপির। সেটি বদলে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রাকৃতিক দুর্যোগ এবং সাংবিধানিক সংকটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ 2 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের দাবি ছিল বিএনপির। তবে কিছু দল জ্যেষ্ঠ বিচারককে নিয়োগের দাবি জানালে ঐক্যের স্বার্থে বিএনপি একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে বিএনপি। কি বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায়? রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়। এ বিষয়ে ঐকমত্য হয়েছে। একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির হয়েছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পিরোজপুরের পদযাত্রা থেকে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণ রাজপথে নেমেছে। সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়। এখন দায়িত্ব রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের মাধ্যমে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করা। অথচ একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির, তারা চায় ক্ষমতা। দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার তাদের মাথায় নেই। তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলেও সাফ জানান নাহিদ। পরে পদযাত্রাটি যায় ঝালকাঠিতে। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। এছাড়া শাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দলটির। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শাপলা নিয়ে সিদ্ধান্ত পরে হবে বলে জানান তিনি। বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয় এ সিদ্ধান্ত। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। দুটি দলই শাপলা প্রতীক চেয়ে একাধিকবার বৈঠক করে ইসির সাথে। শাপলা নিয়ে পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলের বাইরে রেখে দেয় ইসি। দলীয় প্রতীক এবং প্রবাসী ভোট নিয়ে কথা বলতে রোববার সকালে নির্বাচন কমিশনে যান এনসিপির 5 নেতা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তাই তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার সুযোগ নেই। স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। এনসিপি নেতারা বলেন, তাদের শাপলা প্রতীক পেতে আইনি বাধা নেই। প্রতীকটি তফসিলে রাখার আবেদন জানিয়েছেন তারা।
আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ইসির কেউ কেউ একটি দলের মুখপাত্রের মতো কাজ করছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিলয় হোসেন বাপ্পি, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান নামের ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে গত শুক্রবার রাজধানীর পল্লবীতে আবাসন কোম্পানি AK বিল্ডার্সে হামলা ও গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ওই প্রতিষ্ঠানের কর্মী শরীফুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালায় পুলিশ। এর আগে চাঁদা দাবির ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। অভিযোগ, গত 27 জুন তার প্রতিষ্ঠানে প্রথম হামলা হয়। এরপর 4 জুলাই আবারও হামলা হয়। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 3 জনকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। রাজনৈতিক নেতারা পরস্পরের প্রতি যে ভাষায় বিষোদ্গার করছেন তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন তিনি। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনী নামানো দরকার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শিল্প এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে এসব ঘটলেও দলগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না। নূর অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও রাজনীতিবিদদের আচরণে পরিবর্তন আসেনি। দু থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনকে। রোববার দুপুরে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন নেতারা। এ সময় গুমের ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জানাতে আসেন গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ আলী খান। দাবি করেন 2019 সালের 25 এপ্রিল মুগদার ওয়াসা রোড থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আয়নাঘরে রেখে নির্যাতনের অভিযোগ করেন বিএনপির এই কর্মী। জানান 2024 সালের 6 আগস্ট পূর্বাচলে তাকে ফেলে রেখে চলে যায়। 5 বছর 3 মাস 13 দিন নির্যাতনের মধ্যে থাকি। আমি অসুস্থ এখন, ঠিকমতো অনেক কিছু মনে রাখতে পারি না। সারা শরীর ব্যথা করে, অনেক মারধর করছে, হাঁটুতে ব্যথা করে, চলতে পারে না। 2018 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক কারণে গুমের শিকার এমন ব্যক্তিরা ট্রাইব্যুনালে হাজির হন। জানান তাদের দুঃসহ স্মৃতির কথা। নেওয়ার পরে আমাদের প্রচুর নির্যাতন করে। ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই গরম পানি দিয়ে। 1 বছর রাখার পরে আমাকে দেয় লালবাগ ফাঁড়িতে দেওয়ার পরে ওখান থেকে আমাকে ছোটোখাটো একটা মামলা দিয়ে দেয়। ওই তারকারে বলছিলাম, আমি বললাম স্যার আমাকে এখানে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার, আমি কিছু দিব। পরে কয়, বাবার এখান থেকে সারানোর কোনো ব্যবস্থা নাই, তোমাকে আমি ছোটো একটা মামলা দিতে, তুমি 1 সপ্তাহের ভিতরে বাসায় চলে যেতে পারবা। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 16 জনকে। এই বিভিন্ন সময়ে টোটাল 11 জনকে অপহরণ করে নিয়ে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয়। সিপিআর ওনারা বলেছেন যে মামলা এটা আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা তদন্ত সংস্থাকে পাঠাবো এবং এই মামলা দ্রুত তদন্ত সম্পন্ন করবে। এর আগে গত 29 জুন ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে 62 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় বিএনপি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। বরিশালে জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে
পুলিশের হামলার শিকার হন ফটো সাংবাদিক শামীম আহমেদ। এরপর থেকে এই সাংবাদিক শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তার চোখে মুখে ভয়াল আতঙ্কের ছাপ, কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের। গত বছর ৩১শে জুলাই বরিশাল নগরে ছিল আন্দোলনে উত্তাল। সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন। সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন এই সাংবাদিক। আমি সঠিক চিকিৎসাটা করাতে পারি নাই, যার পরবর্তী ওই মায়ের টেনশন এটা কিন্তু পরবর্তী আমার মেমোরিতে মাথায় এমন এফেক্ট সৃষ্টি করে, তারপর আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি। তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বাবার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার। আমাদের আব্বু ছাড়া রোজগার করার মতো কেউ নাই। অফিস কর্মকর্তা তার বেতন কতদিনটা বহন করবে সেটা আমরাও জানি না। এক প্রকার এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই। প্রবীণ এই সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের আর্থিক সহায়তার দাবি জানান। শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তাকে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তিনি যাতে করে সকল ধরনের সহযোগিতা পান সে ব্যাপারে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এদিকে প্রশাসন বলছে জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে চেক পাঠিয়ে দিয়েছে, তাদের অ্যাকাউন্টে সেটা জমা হয়ে গেছে। এখানে কোনো ইয়েও হয় না, একবার সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এইগুলো হলো সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ। এটা ছাড়াও স্থানীয়ভাবে আমরা কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করি। জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩৫০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবু সাঈদ হত্যার ২ আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের ২২ জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক ভিসি হাসিবুর সহ ২৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে এই মামলা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও প্রক্টর অফিসের আরেক কর্মচারী আনোয়ার পারভেজকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। দুইজনকেই ২২ তারিখ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এছাড়া আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৮ জনকে আদালতে তোলা হয় সকালে। এ মামলায় পরবর্তী শুনানি হবে ১৬ জুলাই। শহীদ আবু সাঈদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে ৩০ জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই ২ জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। রাজধানীর এয়ারপোর্ট বনানী সড়কে ৮ ঘন্টা পর সিএনজি চালকদের অবরোধ তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, একটু জানতে চাই যে অবরোধকারীরা কি জানিয়েছেন, আর এত ব্যস্ত একটা সড়ক ৮ ঘন্টা ধরে অবরোধ ছিল, সেই ক্ষেত্রে কি ধরনের ভোগান্তিতে পড়তে হয় সড়কে? ভোগান্তি তো থাকবে। আপনি জানেন যে এখন আমরা আছি হচ্ছে রাজধানীর বনানীর সেতু ভবন বা হচ্ছে বিআরটি অফিসের ঠিক সামনে। সকাল 12টার 10-এ এখানে সিএনজির যে মালিক শ্রমিকের যে আন্দোলনকারীরা তারা এটি অবরোধ করেন। এখনো পর্যন্ত তারা এখানে অবস্থানে আছেন। সেনাবাহিনীর সদস্যদের আশ্বাসের প্রেক্ষিতে তারা এই রাস্তাটি ছেড়ে দিয়েছে এবং বিআরটির ভবনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মালিক শ্রমিক আছে তাদের মধ্যে আলোচনা চলছে। তো এখানকার যে শ্রমিকরা আছে তাদের সাথে আমরা বা ড্রাইভাররা আছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, মূলত এই আন্দোলনটা হচ্ছে ঢাকা থ নাম্বার সিরিয়াল নিয়ে যেই সিএনজিগুলো চলে, অর্থাৎ আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি যে ঢাকা জেলার যেই গাড়িগুলো চলে সেই গাড়িগুলো, অর্থাৎ ঢাকা মেট্রো নয়,
গাড়িগুলো, তাদের মেন দাবি হচ্ছে যে সিটি কর্পোরেশনের আয়তন বড় করার কারণে প্রায় 16টি ইউনিয়নকে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আওতাভুক্ত করা হয়েছে। এর ভিতরে মাতুয়াইল, উত্তরখান, দক্ষিণ খান, বেড়াইল এইসব জায়গাগুলো ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়িগুলো চলবে ঢাকা মেট্রো সিরিয়ালে। কিন্তু এই যে ঢাকা অর্থাৎ ঢাকা জেলার যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো এতদিন এই গাড়ি এইখানে চলতো এবং তারা দাবি করছে তাদের যে 16টি ইউনিয়ন তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে, সেই কারণে তারা স্বাভাবিকভাবে যে গাড়ি চলাচল সেই গাড়ি চলাচল করতে পারছে না। এবং আগে বিভিন্ন সময় ঢাকার একদিক থেকে আরেক দিকে অর্থাৎ একটি গাড়ি সাভার থেকে যাত্রাবাড়ি যাবে তখন তাদের যে ঢাকা যে সিরিয়াল রয়েছে তারা যেতে পারতো। এখন এই মাঝখানে কিছু রাস্তা হওয়াতে এবং মহাসড়কে তারা যেতে পারছে না। এটাই হচ্ছে তাদের মূল ক্ষোভের জায়গা। তারা বলতে চাচ্ছে যে তারা সিটি মেট্রোতে যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছিল ঠিক একই পরিমাণ ভ্যাট ট্যাক্স দেন হচ্ছে ঢাকা গাড়িতে। তাদের দাবি হচ্ছে তাদেরকে এখন এই 16টায় ইউনিয়নে চলতে দিতে হবে এবং তাদেরকে স্বাভাবিক যে গাড়ি চলাচল সে মামলা করা যাবে না। তাদের অভিযোগ গত 6 মাস ধরে পুলিশের বল প্রয়োগের কারণে তারা বিভিন্ন জন এক একজন 3টি 4টি থেকে 4টি করে মামলা খাওয়ার কারণে 4,000 থেকে 10,000 টাকার মামলা হওয়ার কারণে তারা স্বাভাবিক জীবনযাপন। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মিনিকেট নামে চালের কোনো জাত না থাকার পরও তা বাজারজাত করছে বিভিন্ন কর্পোরেট ও চালকল মালিকরা। এতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তাই এ অবস্থায় মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক আলিম আখতার খান। তিনি বলেন, এর ফলে ভোক্তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীরাও প্রতারিত হচ্ছেন। তাই মিনিকেট নামে চাল বাজারজাতকরণ বন্ধে 1 মাসের সময় দিয়েছে ভোক্তা অধিদপ্তর। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তারা যাতে আপনাদের প্রতি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্সফোর্ড ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রায় 5,000 বাংলাদেশিকে 8 কোটি 29 লাখ টাকা ফেরত দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 87,145 জন। রোববার সচিবালয়ে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি জানান, হজ প্যাকেজে ধার্য করা টাকার চেয়ে কম রেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। সেই সাথে কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ কমায় এ খাতে টাকা সাশ্রয় হয়েছে। দ্রুতই এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। হজের আনুষ্ঠানিকতা শেষে গত 10 জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়। এবার 45 জন বাংলাদেশি হজযাত্রী সৌদিতে মারা গেছেন। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 9 জন। 1 কোটি টাকার ওষুধ আমরা তাদের মাঝে বিতরণ করেছি ডাক্তারের পরামর্শ মতে। এখনও 9 জন হাজি হসপিটালে আছেন। আশা করি 2 দিনের মধ্যে তারা ওখান থেকে রিলিজ হবেন। 10 কোটি টাকার টিকা হাজি সাহেবদেরকে আমরা দিয়েছি। 2026 সালের হজের খরচ আরও কমানোর চেষ্টা চলছে জানান উপদেষ্টা। সেই সাথে হজযাত্রা আরও নির্বিঘ্ন ও সুষ্ঠু করার আশা মন্ত্রণালয়ের। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর 2 ভাগে কর্মকর্তাদের আর আপত্তি নেই বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বই সমস্যার কারণ। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আরও বলেন, এনবিআর অধ্যাদেশে ত্রুটি রয়েছে। যোগ্য ব্যক্তি রাজস্ব আদায়ের যোগ্যতা সুনির্দিষ্ট করা হয়নি। এসব ক্ষেত্রে ত্রুটি সংশোধন করা হবে। রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগে শুধু ট্যাক্স ও কাস্টমসের কর্মকর্তা থাকবে, সেই দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসন ক্যাডারের কোনো খবরদারি মানা হবে না বলেও উল্লেখ করেন তিনি। সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে বলেও জানান তিনি।
এনবিআর সংস্কার ও সংকট নিরসন নিয়ে উপদেষ্টা কমিটির 5টি বৈঠক হয়েছে বলেও জানান উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। অধ্যাদেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং ওরা যে বলছে যে 2 ক্যাডারে শুধুমাত্র ওদের নিয়ে হবে, বিভাগ হবে, সেটা না। আবার এটার নামে ওই যে প্রশাসন ক্যাডারের খবরদারি, সেটা হবে না। তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ, সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বতন, এই নতুন 2 বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।